আজকে ইতিহাসের ফাউন্ডেশন ব্যাচের লেকচার 5। আজকে হবে বৈদিক সিভিলাইজেশন। ইতিহাসে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। ইতিহাস কাকে বলে এই কথাটা বলা বাকি রয়ে গিয়েছিল। ইতিহাস তোমরা যদি বলো, একদম এক লাইনের মধ্যে আমি বলছি ইতিহাস কাকে বলে। পুরোনো দিনের সেই সমস্ত ঘটনা যার প্রমাণ রয়েছে সেটাই হচ্ছে ইতিহাস। তোমরা যদি পুরোনো দিনের ঘটনাকে বলো ইতিহাস, তা বললে ভুল হবে। বলতে হবে যে পুরোনো দিনে যে সমস্ত ঘটনা এবং যার প্রমাণ রয়েছে, প্রমাণটা থাকা বাধ্যতামূলক, প্রমাণ থাকলেই তা ইতিহাস। তো সেই সমস্ত ইতিহাস নানান জায়গার থেকে ইতিহাস কালেক্ট করা হচ্ছে এখানে। বৈদিক সভ্যতার ক্ষেত্রে দেখো, ভাগগুলো একটু দেখে নাও। ধর্মীয় সাহিত্য, ধর্মীয় সাহিত্যের মধ্যে কি কি রয়েছে? বৈদিক সাহিত্য আছে, মহাকাব্য আছে, পুরাণ আছে এবং ধর্মশাস্ত্র ও স্মৃতিশাস্ত্র কিন্তু রয়েছে। দেখে নিও, চারটা সুন্দর করে দেয়া আছে। বেদের মধ্যে কি চারটি বেদ রয়েছে। তারপর সূত্র সাহিত্য, বেদাঙ্গ, স্বরদর্শন এবং কোন দেশে কি কি পাওয়া যাচ্ছে মহাকাব্য হিসেবে। সুমেরুতে গিলগামেশ, ভারতে রামায়ণ মহাভারত, গ্রিসে ইলিয়াড ওডিসি, রোমে ইনিড। এই সমস্তগুলো চারটা, মানে এই জায়গাগুলো থেকে কিন্তু তথ্য পাওয়া যাবে। আমরা মূল বেদ নিয়ে আলোচনা করব, যেহেতু বৈদিক সাহিত্য এখানে উল্লেখ করেছি। বৈদিকের পরে আমরা জৈন এবং বৌদ্ধতে চলে যাব, আর বাদ বাকিগুলো আমাদের এতটা ইম্পর্টেন্ট নয়। এগুলো থেকে আর সাহিত্যিক উপাদানের মধ্যে রয়েছে দেশীয় সাহিত্য রয়েছে আর বৈদেশিক সাহিত্য রয়েছে। এগুলো থেকেও আমরা ইতিহাসের নিদর্শন পেয়ে থাকি নানান জায়গা থেকে। এখানে ধর্মীয় সাহিত্য আছে, ধর্মনিরপেক্ষ সাহিত্য আছে, আঞ্চলিক সাহিত্য, চরিত্র সাহিত্য, জ্ঞান বিজ্ঞান বিষয়ক সাহিত্য। বৈদিক সাহিত্য এখানে রয়েছে ধর্মীয় ক্ষেত্রে মহাকাব্য, পুরাণ, ধর্মশাস্ত্র, স্মৃতি। গ্রিক ও রোমান বিবরণী থেকেও পাওয়া যায়, চৈনিক বিবরণী থেকে পাওয়া যায়। এগুলো বিদেশি আর কি, বৈদেশিক থেকেও পাওয়া যাচ্ছে। যার কারণ আমাদের দেশে যখন বিদেশিরা এসেছিল, তারা কিন্তু নানা ধরনের গ্রন্থ রচনা করেছিল। সেই গ্রন্থের মধ্য থেকে আমরা ইতিহাস কিন্তু জানতে পারি। যদিও কিছু কিছু ভুল হয়তো রয়েছে, কিন্তু ওই জায়গা থেকে আমরা মূল ধারণা তো পেয়ে থাকি। তো দেখো, আজকে বৈদিক সভ্যতা সম্পর্কে আলোচনা করব। চ্যাপ্টারটার নামও বৈদিক সভ্যতা। তো এখানে বৈদিক সভ্যতার ক্ষেত্রে কত 1500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত এর সময়কাল। এই বৈদিক সভ্যতাকে আবার দুটি ভাগে ভাগ করা করা হয়ে থাকে। পূর্ব বৈদিক কাল রয়েছে 1500 থেকে 1000 বিসি, আর উত্তর বৈদিক কাল রয়েছে 1000 থেকে 600 বিসি। এটি জানা যায় বৈদিক সাহিত্য আয়রন এজ বা লৌহ যুগ, গ্রামীণ সভ্যতা। বৈদিক সভ্যতা কি তাহলে? একটি গ্রামীণ সভ্যতা। সংস্থাপক কে? সংস্থাপক আর্য। আরি যোগ্য, এখানে সন্ধি বিচ্ছেদ করা হয়েছে আর্য। শব্দার্থ সবচেয়ে ভালো বা সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, এখানে আর্য অর্থাৎ সবচেয়ে ভালো বা সর্বশ্রেষ্ঠ যেটি, সেটি হচ্ছে আর্য। সংস্থাপক আর্যরা, এবং এই সাহিত্য সম্পর্কে আয়রন এজ লৌহ যুগে জানা যায় এটি একটি গ্রামীণ সভ্যতা। তারপর আর্যদের মূল স্থান কি ছিল? অনেকে অনেক রকম বলেছে। বাল গঙ্গাধর তিলক বলেছে উত্তরে ধ্রুব, এটি হচ্ছে ওদের মূল স্থান। স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছে তিব্বতে এরা এসেছে, এদের মূল স্থান। ম্যাক্স মোলার বলেছে মধ্য এশিয়াতে এরা এসেছে। গঙ্গানন্দ ঝা বলেছে ব্রহ্ম ঋষি প্রদেশ, এটিতে। অবিনাশ ব্রহ্ম বলেছেন সপ্তবান্ধব প্রদেশ। বেঙ্কা ও হার্ট বলেছেন জার্মানিতে আর্যরা এসেছে। গায়লাস্কা বলেছে হাঙ্গরিতে এসেছে। এগুলো এক একজনের নানা জনের নানা মত। তারপর লাস্ট যেটি আমরা গ্রহণ করেছি সেটি হচ্ছে ভগবান দাস গিরবাণীর এনার লেখা রিটার্ন অফ আরিয়ান্স। এতে লেখা আছে আর্যদের মূল স্থান হলো ভারত। এটি সম্পর্কে আলোচনা হবে, আর এই সূত্র ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। বৈদিক সম্পর্কে জানা যায় বৈদিক সাহিত্য থেকে। বৈদিক সাহিত্য কি? এবার আমরা বৈদিক সাহিত্য পাবো। বৈদিক সাহিত্য এখানে কিন্তু মোট 8টি বৈদিক সাহিত্য রয়েছে। যে বেদ কয়টি রয়েছে? 4টি। ব্রাহ্মণ গ্রন্থ কিন্তু নেই। নেই মানে যে এটাতে খণ্ড নেই আর কি, ব্রাহ্মণ গ্রন্থ নেই এমন নয়। দেখো কটি খণ্ড আছে, ওটা পাশে লেখা আছে। বেদের 4টি, ব্রাহ্মণ গ্রন্থে নেই, তাই পাশে নেই লেখা আছে। উপনিষদ 108টি। মূল উপনিষদ কিন্তু 12 থেকে 13টি হবে, আর বাকিগুলো অতটা কাজে দেয় না। আর্ণব গ্রন্থ নেই একটি। স্মৃতি গ্রন্থ 24টি, কোথাও কোথাও 34টি কিন্তু পাওয়া যায়, মানে বইয়ে পাওয়া যায় কোনো কোনো বইয়ে। তারপর পুরাণে হচ্ছে 18টি রয়েছে পুরাণ। মহাকাব্য 2টি, রামায়ণ মহাভারত আমরা আগেই জানি। বেদাঙ্গ 6টি। বেদের অন্য নাম অপুরুষ, কারণ হচ্ছে বেদের রচনা কোনো পুরুষ মানুষ করেনি।
মেয়েরা করেছিল। আর বেদ কানে শুনে শুনে মনে রাখতে হতো, তাই এর অন্য নাম হলো শ্রুতি। এটা আমরা বেদের অপর নাম শ্রুতি কেন, এটা আমরা অনেক ছোটবেলা থেকেই জেনে আসছি। আর সংহিতা মানে এক জায়গায় জড়ো করেছে কে, এটা রচনা তো করেছে কে, রচনাকারের তো নাম পাওয়া যায় না, এত পুরনো। এগুলোর মন্ত্রগুলোকে কিন্তু সংকলন করেছে, মানে এক জায়গায় জড়ো করেছে, কে করেছে? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি কিন্তু সমস্ত সংহতি বা মন্ত্রগুলোকে এক জায়গায় জড়ো করেছেন। তো মনে থাকবে বৈদিক সাহিত্য কতগুলো? 8টি। আর কোনটির কোনটি কি ভাগ রয়েছে, এখান থেকে আমরা বেদ সম্পর্কে আলোচনা করব। তো দেখে নিও, এখানে কিন্তু পুরুষরা রচনা করেনি, বেদ কিন্তু রচনা করেছে মহিলারা। আর এই বেদের মন্ত্রগুলো সংকলন কে করেছে? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তারপর বৈদিক কাল, এখানে পূর্ব বৈদিক কাল যেটি বলা হলো সেটি কিন্তু 1500 থেকে 1000। আর এখানে মূলত ঋগ্বেদের সংকলনই পাওয়া গেছে। আর উত্তর বৈদিক কাল যেটি ধরা হয় 1000 থেকে 600 বিসি পর্যন্ত, এখানে বাকি যে 3টি বেদ রয়েছে, যয়ুর্বেদ, সামবেদ, অর্থব্য বেদ, এগুলো কিন্তু উত্তর বৈদিক কাল হিসেবে ধরা হয়। বেদ শব্দটি বেদ ধাতু দ্বারা তৈরি, যার অর্থ জানা বা জ্ঞান অর্জন করা। ঠিক আছে, বেদের অর্থ কি তাহলে? বেদের অর্থ হচ্ছে জানা বা জ্ঞান অর্জন করা। 4টি বেদ: ঋগ্বেদ, ঋগ্বেদে কি রয়েছে? দেবতাদের স্তুতি, মানে দেবতাদের নানান উক্তি রয়েছে। সামবেদে রয়েছে সঙ্গীত। যয়ুর্বেদে রয়েছে যজ্ঞ করার সময় যে মন্ত্রবিধি, সেগুলো মন্ত্রবিধি কিন্তু এখানে রয়েছে। অর্থব্য বেদ তান্ত্রিক ক্রিয়া বা জাদুটোনা, এখানে কিন্তু অর্থব্য বেদের ক্ষেত্রে পাওয়া যায়। কোন বেদে কি পাওয়া যায়, মূল বিষয়টা এখানে তুলে ধরলাম। তারপর হচ্ছে ঋগ্বেদ সম্পর্কে মূলত আলোচনা। আজকে দুটো বেদ সম্পর্কে আলোচনা করব, আর দুটো পরের পরের লেকচারে আসবে। ঋগ্বেদ আর্যদের সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ, সবচেয়ে পুরনো। অধ্যায় সংখ্যা 10টি, মোট যে শ্লোক রয়েছে বা মন্ত্র রয়েছে 1028টি। শ্লোক আছে মন্ত্র আছে কত? 1028। আর শ্লোকের সংখ্যা 562টি, প্রায় 10,600টি কিন্তু এখানে রয়েছে শ্লোক। সব শেষে যুক্ত করা অধ্যায় প্রথম এবং দশম অধ্যায় সবার শেষে যুক্ত করা হয়েছে। প্রথম থেকে সপ্তম অধ্যায়ের নাম হলো বংশমণ্ডল। গায়ত্রী মন্ত্র পাওয়া যায় ঋগ্বেদের 3য় অধ্যায় থেকে। তো গায়ত্রী মন্ত্র যেটি বিখ্যাত আমাদের, সেই মন্ত্রটি পাওয়া যাচ্ছে 3য় অধ্যায় থেকে। গায়ত্রী মন্ত্রের রচনাকার বিশ্বমিত্র। তো এই গায়ত্রী মন্ত্রটির রচনাকার হলেন বিশ্বমিত্র। প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদ বিশ্বের প্রাচীনতম ইন্দো ইউরোপীয় পাঠ্য এবং হিন্দু ধর্মের আদি ভিত্তি। মূল বিষয়বস্তু এতে কি রয়েছে? এতে প্রধানত অগ্নি, ইন্দ্র, বরুণ ও মিত্রের মতো প্রাকৃতিক দেবদেবীর স্তুতি কিন্তু করা হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে এই ঋগ্বেদের? এটি আর্যদের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি এবং আধ্যাত্মিক চিন্তাধারার প্রধান উৎস এই ঋগ্বেদ। আর যয়ুর্বেদ যজ্ঞের সময় বলা হয়। যজ্ঞ বিধি সম্পর্কে এখান থেকে জানা যায় এই বেদ থেকে। আলাদা আলাদা কর্মকাণ্ড যেমন শ্রাদ্ধ, গৃহপ্রবেশ, বিয়ে, এগুলো সম্পর্কে এগুলোর যে মন্ত্র সেগুলো পাওয়া যায়। অধ্যায় 40টি, মন্ত্রের সংখ্যা 1990টি। মোট ভাগ: শুক্ল যয়ুর্বেদ কেবল শুধু কবিতার ভাগ এবং এটি উত্তর ভারতে প্রচলিত ছিল। আর কৃষ্ণ যয়ুর্বেদ, এটি প্রচলিত গদ্য ও পদ্য দুটোতেই পাওয়া যায়। উপরেরটা কিন্তু শুধু কবিতা পদ্য, আর পরেরটা হচ্ছে গদ্য এবং পদ্য দুটোই। দক্ষিণ ভারতে এটি প্রচলিত ছিল। বাংলা সাহিত্যে একটা ব্যাপার ছিল যে আগে কিন্তু সব পদ্যে লেখা হতো, গদ্যে লেখা হতো না। আমি ভাবতাম ছোটবেলা যে সবাই গদ্যেই মানে পদ্যেই লিখতো, তো কথাও মনে হয় পদ্যে বলতো, কিন্তু আসলে না। মানে সাহিত্যে গদ্যটা তখন স্থান পায়নি, পদ্য দিয়ে আলোচনা হতো। আমি ভাবতাম তখন যদি জন্ম নিতাম আমি, তাহলে কি করে কবিতা দিয়ে আমি কথা বলতাম, কারণ আমি তো তেমন ভাবে ছন্দ আওড়ে মানে কবিতা বলে মনের ভাব প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। তো পরে ভুল ধারণা ভাঙলো যে গদ্য তখনও প্রচলিত ছিল। কথার সময় মানুষ কথা বলতো গদ্যতেই, পদ্যে বলতো না। কিন্তু গদ্যটাকে তখন আর কি সাহিত্যে স্থান দেওয়া হয়নি, পদ্যটাকেই মূলত গদ্য সাহিত্যে স্থান দেওয়া হয়েছিল। ওই কারণে একটা ভুল ধারণা ছিল। যাই হোক, আশা করি তোমাদের কারো এই সমস্ত ভুল ধারণা নেই, তোমরা অনেক উন্নত। তারপর রচনার ধরন, এটি ঋগ্বেদের মতো শুধু কাব্যিক নয়, বরং গদ্য ও পদ্যের একটি মিশ্র রূপ কিন্তু এটি। প্রধান দুই শাখা যয়ুর্বেদ দুটি প্রধান ভাগে বিভক্ত: শুক্ল যয়ুর্বেদ বিশুদ্ধ পদ্যতে লেখা এবং কৃষ্ণ যয়ুর্বেদ গদ্য ও পদ্য
দুটি মিশ্রণ করে লেখা। সামাজিক চিত্র এখানে কি পাওয়া যাচ্ছে? এটি তৎকালীন ভারতের উন্নত কৃষি ব্যবস্থা, সমাজ কাঠামো এবং রাজকীয় যজ্ঞের যেমন অশ্বমেধ যজ্ঞ এই সমস্ত বিবরণ এখান থেকে পাওয়া যায়। তাহলে অশ্বমেধ যজ্ঞ কোথা থেকে পাওয়া যায়? ইয়ায়ুর বেদের থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। আধ্যাত্মিক সার, এই বেদের শেষ অংশটি হলো বিখ্যাত ঈশোপনিষদ, যা গভীর দার্শনিক চিন্তায় সমৃদ্ধ। তো এই দুটো বেদ সম্পর্কে আলোচনা করলাম। এদিক থেকে খুব বেশি প্রশ্ন আসে না। এখানে উল্লেখযোগ্য প্রশ্ন খালি ওটি মনে হচ্ছে, কোনটি জানো? মনে হচ্ছে যে গায়ত্রী মন্ত্র উল্লেখ রয়েছে কোন বেদে? ঋগ্বেদে। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কোন অধ্যায় রয়েছে? তৃতীয় অধ্যায় রয়েছে, আর এর জন্য রচনাকার হচ্ছে বিশ্বমিত্র। এখান থেকেই প্রশ্ন আসতে পারে, এছাড়া বিশেষ একটা কিছু আসবে বলে মনে হয় না। তো যাই হোক, তবু মোটামুটি অনেকটা বিস্তারিত আলোচনা করে দিলাম এই পর্যন্ত। আর কিছু অংশ রয়েছে, কিছু কথা আছে, একটু ওয়েট। দেখো, তোমাদের জন্য আমি মোট 3টি চ্যানেল করেছি। ম্যাকবক্স বাংলা, এটি আমাদের বাংলা বিষয়ের নেট সেট বলো, এসএসসি বলো, সমস্ত ধরনের বাংলা সাহিত্য বিষয়ে আলোচনা এই চ্যানেলটিতে তোমরা পাবে। তোমরা চাইলে এটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি ইউটিউবে খুঁজে না পাও তাহলে সার্চ বক্সে লিখবে @ ম্যাকবক্স বাংলা। প্রত্যেকটা চ্যানেলই এমনই আছে। তারপর আরেকটা চ্যানেল আছে ম্যাকবক্স কম্বাইন্ড এক্সাম। এখানে কম্বাইন্ড এক্সামের সমস্ত ধরনের ভিডিও দেওয়া হয়। আর টাইম পাস নয়, এখানে কিন্তু ফাউন্ডেশন করাই আমি। নো টাইম পাস, অনলি ফাউন্ডেশন। এখানে ফাউন্ডেশন চলছে, হিস্ট্রি চলছে। এখান থেকে এই যে যে ভিডিওটি দিচ্ছি এখানেই। তো এটাও যদি কেউ খুঁজে না পাও তাহলে @ দিয়ে লিখবে ম্যাকবক্স কম্বাইন্ড এক্সাম। আর এটা আছে ম্যাকবক্স টেক্সট বুক, এটা হচ্ছে WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের যে বাংলা বোর্ড পশ্চিমবঙ্গের, সেই বাংলা বোর্ডের যত বই রয়েছে, শুধু ম্যাথ বাদ দিয়ে আপাতত সমস্তগুলো একে একে আলোচনা হবে ধীরে ধীরে। তোমরা চাইলে ওটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এখানে বিশেষ কোনো ভিডিও দেওয়া নেই। এটাও তোমরা সার্চ করলে খুঁজে পাবে ম্যাকবক্স টেক্সট বুক বলে, মানে @ দিয়ে যে চ্যানেল, সেই চ্যানেলের নাম লিখলেই তোমরা একবারে খুঁজে পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলও রয়েছে। এই টেলিগ্রাম চ্যানেল, ওই যে 3টি চ্যানেল রয়েছে ইউটিউব, তারই স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে করা। ম্যাকবক্স টেক্সট বুক, ম্যাকবক্স কম্বাইন্ড এক্সাম, ম্যাকবক্স বাংলা, সমস্ত কিন্তু ওই একই আর কি। হ্যাঁ, এটা টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন হয়ে যেতে পারো। যদি আমি কিছু দেই, আগেরও বেশ কিছু জিনিস দেওয়া আছে, সমস্তগুলো এখানে পেয়ে যাবে। হ্যাঁ, যেগুলো দেবো এই চ্যানেলগুলো, যে যে চ্যানেল সেই সেই চ্যানেলে সেপারেটলি দিয়ে দেবো। এটাই বলার ছিল। তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচার, অন্য লেকচারে। আমাদের যে বৈদিক সভ্যতা চলছে, সেই বৈদিক সভ্যতার আরও কিছু পার্ট চলবে, সেইখানে পরে আবার দেখা হচ্ছে।